ঢাকা এবং ঢাকার বাইরে থেকে, দেশ এবং বিদেশ থেকে যারা শুনছেন, আমি কাউসার আহমেদ পনির, দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে আমার আমার পেজ থেকে আপনাদের সামনে আসা। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আপনাদের ভালো থাকাটাই সবসময় সুখ কামনা করি। আমি আসলে ভেবেছিলাম লাইভে আর আসবো না, ইউটিউব চ্যানেল খোলার পরেই একবারে লাইভে আসবো, কিন্তু বিভিন্ন জন যারা আমার লাইভগুলো দেখে তারা বলছে যে আপনি লাইভটা কেন বন্ধ করবেন না, আপনি ইউটিউব চ্যানেল খুলেন, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু লাইভটা বন্ধ করবেন না। লাইভটা বন্ধ করলে আমাদের ভালো লাগে না, আমরা আপনার কথাগুলো শুনি, আমাদের কথাগুলো ভালো লাগে। আর একজন আছে, আমাদেরই একজন আছে, তাকে আমি তার সাথে আমার তেমন একটা পরিচয় নেই, এই অফিসিয়াল কাজ করে, তার গাত্রদাহ করে, গাত্র জ্বালা করে, কারণ সে তো কখনো এতদিন যাবৎ মিডিয়া লাইনে কাজ করার পরে সে কখনো 1 মিনিটের জন্য লাইভে আসতে পারেনি, তার গাত্র জ্বালা করে আমার এটা নিয়ে আমাকে বিরূপ মন্তব্য করেছে। আমি ভেবেছিলাম হয়তো জনগণ আমাকে পছন্দ করছে না, এই জন্য ওর লাইভটা হয়তো ভালো লাগছে না, সে আমাকে বলছে, কিন্তু দেখলাম যারা আমার লাইভগুলো দেখে তাদের সাথে সরাসরি দেখা হয়, তারা বলছে যে না, আপনি লাইভটা চালিয়ে যান, আপনার কথাগুলো ভালো ভালো লাগে, এই জন্য আবার ফিরে আসা। ভাই সকল, আমার লাইভে 10 জন দেখুক, 20 জন দেখুক, 50 দেখুন, আমি তো সেলিব্রিটি না, আমার লাইভটা দেখতে হবে এমন কোনো কথাও নেই। প্রসঙ্গে আসছি, হোসেনকে নিয়ে নগর ভবনে, ইশতাক হোসেনের মেয়র পদ দেওয়ার কারণে নগর ভবনে এখনও জনতার আন্দোলন চলছে, অব্যাহত আছে। আজকে স্বেচ্ছাসেবক দলের একটি মিটিং আছে, পাশাপাশি বাংলাদেশের পরাজয় আরব আমিরাতের কাছে, যেটা মেনে নেওয়া যায় না, মেনে নেওয়ার মতো অবস্থা না। ভারত পাকিস্তান যুদ্ধটা লেগেই আছে। তারপরে বর্তমান রাষ্ট্রের হালচাল নিয়ে আমি আপনাদের সামনে অল্প কিছু কথা বলবো। কথাগুলো ভালো যদি না লাগে আমাকে জানাবেন, ভালো লাগলে আমাকে আশা করি লাইক দেবেন, সেটা আমার অনুপ্রেরণা হবে, আমি আরও ভালোভাবে কাজ করতে পারবো, সেই প্রত্যাশাই করছি। যাই হোক, ঢাকা নগর ভবনে কালকে আমরা রিপোর্টের জন্য ছিলাম, রিপোর্ট করতে গিয়েছিলাম। জনগণের অংশগ্রহণ, জনগণের উল্লাস, জনগণের যে প্রতিবাদগুলো আমরা দেখেছি। এখন কথা হলো ভাই, আমরা যতই বলি আইন তার গতিতে চলে, আসলে এটা কখনো বাংলাদেশে এটা সম্ভব হয়নি। আইনের উপর সরকারের কোনো না কোনোভাবে একটু না একটু হস্তক্ষেপ থাকে। হস্তক্ষেপের কারণে সহজ কাজগুলো একসময় জটিলতা সৃষ্টি হয়। যেমন ইশতাক হোসেন তো বলেনি যে আমাকে মেয়র হতে হবে, উনি একটা মামলা করেছে, মামলা আদালত কর্তৃক রায় দিয়েছে যে উনি সিটি কর্পোরেশন হিসেবে মেয়র হিসেবে তার দায়িত্ব পালন করতে আর কোনো বাধা নেই। নির্বাচন কমিশনও তাকে তার গ্যাজেটটা দিল যে তিনি এখন মেয়র হিসেবে তার কার্যক্রমগুলো পরিচালনা করতে পারেন। নগর পিতা হয়ে তার দায়িত্বভার তিনি পালন করতে আইনি এবং নির্বাচন কমিশন কর্তৃক আর কোনো জটিলতা নেই। অতি উৎসাহী, অতি উগ্রীব আমাদের দেশের কিছু মানুষ, যারা জিরো থেকে যখন হিরো হয়ে যায়, তারা নিজেদের নিচে যে থাকা অবস্থা, সেই অবস্থা আমরা ভুলে যায়। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কথা বলছি। ছাত্র আন্দোলনে আপনারা ডিবি হারুনের বদৌলতে হিরো হয়ে গেছেন। ডিবি হারুন আপনাদেরকে ধরে নিয়ে তা স্বভাবসুলভ নির্যাতন নিপীড়ন করেছে, আর সেই জিনিসগুলো মিডিয়াতে এসেছে, আপনারা হিরো হয়ে গেছেন। আরে ডিবি হারুন আমাদের ইলিয়াস আলী সহ বহু বিএনপির নেতাকর্মীকে গুম, খুন এবং নির্যাতন করেছে, আয়না ঘরে পাঠিয়েছে। তাহলে আপনারা 6 জন যদি জাতীয় হিরো দেন, বিএনপির কত শত নেতাকর্মীকে তিনি ধরে নিয়ে গিয়ে অত্যাচার নির্যাতন করেছে, তো তারা কতগুলো সেলিব্রিটি হতে পারে একবার ভাবুন তো। আপনারা ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন, বৈষম্য বিরোধী আন্দোলনের পর পাট যখন চুকে গিয়েছিল তখন আপনারা মোটামুটি সারেন্ডার করেছিলেন, তখন কিন্তু ফ্যাসিবাদ আওয়ামী লীগ বলেছিল। এই আন্দোলন এখন আর ছাত্রদের কাছে নেই, ছাত্ররা মোটামুটি তাদের দাবি মেনে নিয়েছে, ছাত্রদের সমস্যাগুলো সমাধান হয়ে গেছে আদালত মাধ্যমে। এই আন্দোলন এখন বিএনপি ছিনতাই করে নিয়ে গেছে, এই আন্দোলনটা বিএনপির কাছে চলে গেছে, এখন আর এই আন্দোলনের ছাত্ররা নেই, তাই বিএনপির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একটু লক্ষ্য করুন, বারবার আবার বলছি,
বিএনপির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, এই কথাগুলো বাংলাদেশের সকল সংবাদ মাধ্যম গণমাধ্যমগুলো বলেছে। তারপর ওই আন্দোলন আপনারা এককভাবে আন্দোলনটা করেছেন, এককভাবে সরকার পতন ঘটিয়েছেন। এটা মামুর বাড়ির আবদার বলেছেন আপনি, আসিফ ভুইয়া সহ 6 জন বা 8 জন 10 জন বা 100 জন 100 জন 200 জন সমন্বয় মিলে রাষ্ট্র মানে আন্দোলনটা সফল করে ফেলেছেন। এই কথার কোনো ভিত্তি আছে? কেন রাষ্ট্র অবকাঠামো নিয়ে কেন খেলা করছেন ভাই? শান্ত রাষ্ট্রটাকে অশান্তির পথে কেন ঠেলে দেওয়া হচ্ছে? ইশরাক হোসেনের দায়িত্ব তাকে বুঝিয়ে কেন দেওয়া হবে না? আপনি কে? আপনি সজীব ভুঁইয়া আজকে ছাত্র আছেন, দুদিন পর আপনি যখন নির্বাচন হবে, 2 দিন পর 3 দিন পর আপনার মতো সজীব ভুঁইয়াকে আমরা মনে রাখার মতো প্রয়োজন মনে করবো না। আপনাকে মনে রাখা আমাদের কোনো প্রয়োজন নেই। আপনাকে মনে রাখতাম। আপনি গণতান্ত্রিক কথা বলছেন, অগণতান্ত্রিক কার্যক্রমগুলো করছেন। এতগুলো জনগণ সিটি কর্পোরেশন হিসেবে দাঁড়িয়ে আছে, আপনার মাথা ব্যথা লাগে না? আপনার মাথা ব্যথা হয় না? আপনারা যখন আন্দোলন করেন তখন আপনারা যে কোক, 7 আপ, ঠান্ডা গরম কত কিছু আছে বসে বসে খান আর স্লোগান দেন। আর এই লোকগুলো বসে আছে দিনের পর দিন, তাদেরকে কেউ কোকো খাওয়াচ্ছে না, পানীয় খাওয়াচ্ছে না, কিছু খাওয়াচ্ছে না। নিজের দায়িত্বে তারা আন্দোলন করছে কেন? ন্যায়ের পক্ষে। আপনার মানতে প্রবলেম হলে আপনি পদ্ধতি করেন যে আমি মানতে পারতাছি না, জনগণের উত্থান। আপনি সজীব বই একবার একটা ডাক দেন, একটা ডাক দেন। কতক্ষণ তাকে টাকা পয়সা ছাড়া আপনার লোকজন দেখবো? ইশরাক হোসেনের ডাকে শত শত হাজার হাজার লাখ লক্ষ জনগণ এক হয়েছে। সুতরাং একটু বোঝার চেষ্টা করুন। নীতি, ন্যায়, গণতন্ত্র, আইনের শাসন প্রতিষ্ঠা যদি এখনো না হয়, ভবিষ্যতে হবে না, সংঘাত সৃষ্টি হবে। বাংলাদেশ আর নতুন কোনো সংঘাত সৃষ্টি হোক আমরাও চাই না। আশা করি এনসিপি যারা নীতি নির্ধারক আছেন, যারা বর্তমানে রাষ্ট্র পরিচালনা করছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করছি, সংঘাত বানাবেন না। এরপরে কিন্তু সামাল দিতে পারবেন না। বাংলাদেশে আমরা চাই না আরও একটি সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি হোক। তাই সবার কাছে, সকলের কাছে উদ্দীপ্ত আহ্বান জানাচ্ছি, সংঘাত পরিহার করুন, আইনের শাসন প্রতিষ্ঠা করুন। ইশরাক হোসেনের দায়িত্বটা ইশরাক হোসেনের আদতে বুঝিয়ে দিন, তা না হলে ভবিষ্যতে সংঘাত বাড়বে, কমবে না। আসা যাক নির্বাচনের রোডম্যাপ বা নির্বাচনের তারিখ নির্ধারণের ব্যাপারে বিএনপি বহুবার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়েছে, ওনারা একটি নির্দিষ্ট তারিখ দিতে পারছে না কেন? কি ভাই, আপনি জনপ্রিয় হতে পারেন নির্বাচনের পরে, ফ্যাসিস্টদের পতনের পরে যদি কোনো অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসে, জনগণ তাকে সমর্থন দেয়, কারণ তারা ফেরাউনের হাত থেকে মুক্তি পেয়েছে, ফেরাউনের হাতে মুক্তি পেয়েছে, নতুন কিছু করার চিন্তা ভাবনা করছে। কিন্তু এখন আপনি ফেরাউনের হাতে মুক্তি পাওয়ার পরে এখন ইউনূস সাহেব এসেছে, জনগণ স্বস্তি পেয়েছে, তার মানে সেই সুযোগটা নেওয়ার চেষ্টা করবেন না। জনগণ স্বস্তি পাওয়ার সাথে কিন্তু এটাও যে এখন গণতান্ত্রিক রাষ্ট্র পাবো, আমি আমার ভোটের অধিকার ফিরে পেয়েছি, এখন আমি শান্তিতে ভোট দিতে পারবো। সেটাও কিন্তু জনগণের একটি দাবি। জনগণকে ভোট দেওয়ার দাবিটা থেকে আপনি বিরত রাখার কেন চেষ্টা করছেন? এনসিপি সহ যতগুলো রাজনৈতিক দল আছেন, তারা নির্বাচনের মাঠে আসুন। জনগণ যদি আপনাদের ভোট দেয়, ভোট নিয়ে রাষ্ট্র পরিচালনা করুন, আমাদের কারো কোনো অসুবিধা নাই। কিন্তু ঘোলা পানিটা ঘোলা করবেন না। আমি শুনেছি ঘোলা পানি নাকি গাধা নাকি পানি ঘোলা হলে খায়, কিন্তু বেশি ঘোলা করে পানি না খাওয়াটাই আমার মনে হয় বুদ্ধিমানের পরিচয়। যদি ঘোলা পানিতে মৎস্য শিকার করার অপচেষ্টা করেন, তাতে আপনি ব্যর্থ হবেন। তখন সংঘাত, সংকট সৃষ্টি হবে, এতে করে আমরা সকলেই ক্ষতিগ্রস্ত হব। এই দিকগুলো একটু খেয়াল রাখবেন। রাষ্ট্র অবকাঠামো অনেক দিন পর উন্নয়নের ছোঁয়া পেয়েছে। আমরা স্বপ্ন দেখছি গণতান্ত্রিক রাষ্ট্রে, আমরা ভবিষ্যতের বাংলাদেশকে আধুনিক করে গড়ে তুলতে পারি, এই স্বপ্নটা আমরা দেখতে পাচ্ছি। আমরা বাক স্বাধীনতা ফিরে পেয়েছি, ভোটের অধিকারটা তো ফিরে পেয়েছি, তো ভোটের অধিকারটা প্রয়োগ করার সুযোগ আপনি কেন দেবেন না? বলতে পারেন ভোটের অধিকারটা আমাদেরকে দিতে হবে। যত দ্রুত নির্বাচনের তারিখ নির্ধারণ করতে হবে। 28 তারিখ সমাবেশে ঘোষণা আসলে এরপরে জনরোষ থেকে আপনারা বাঁচতে পারবেন না। আপনি আসিফ মাহমুদ হন, হাসনাত আবদুল্লাহ হন, সাজিদ আলম আর নাহিদ ইসলাম হন বা যেই হন, জনগণ শেখ হাসিনাকে ক্ষমা করেনি, সরিষারক এরশাদকে ক্ষমা করেনি, শেখ মুজিবকে গালি দিতে দ্বিধা করেনি।
মাথায় আছে? আর আপনারা শুক্র রাষ্ট্রদিনে বড় নেতা হয়ে গেছেন, এখনই রাষ্ট্র ক্ষমতা যেতে চান, এখনই মন্ত্রী হতে চান, মামার বাড়ি আবদার। আপনারা বুঝতে পারছেন জনগণ হয়তো আমাদের ভোট দিবে না, মানে এই সিস্টেমে থাকলে তো রাষ্ট্র ক্ষমতা থাকা যাবে, বড় বড় গাড়িতে চড়া যাবে, ভালো ভালো হোটেলে যাওয়া যাবে, ভালো ভালো খাবার গ্রহণ করা যাবে, দামি দামি পোশাক পরা যাবে, জনগণের সালাম পাওয়া যাবে, পুলিশ প্রশাসনের শ্রদ্ধা পাওয়া যাবে। এখন তো আমি রাষ্ট্র ক্ষমতা ছাড়তে পারি না, কারণ রাষ্ট্র ক্ষমতা ছেড়ে দিলে আমাকে দেখে 2 টাকা তো জিজ্ঞাসা করবে না। আসলে জিজ্ঞাসা করবেন আপনাকে, কেন জিজ্ঞাসা করবেন আপনি? তারুণ্যের আবহাওয়া মানে আহ্বান বা আগমন বা তারুণ্যদীপ্ত অংশগ্রহণ প্রতিটা রাষ্ট্রর সিস্টেমটা পরিবর্তন করে যায়। তারুণ্যের কাজ কি? প্রতিবাদ করা, সংগ্রাম করা, আন্দোলন করা, সত্যকে সত্য বলা, অসত্যকে অসত্য বলা, সাদাকে সাদা বলা, কালোকে কালো বলা। তারুণ্যের কাজই হলো কোনো স্বৈরশাসক, অত্যাচারী, অন্যায়কারী থাকলে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, একতাবদ্ধ হয়ে তাদেরকে পতন ঘটানো বা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা। 52 হয়েছে, 62, 66 সহ 69 হয়েছে, 71 মুক্তিযুদ্ধ হয়েছে, 75 পরবর্তী শেখ মুজিবের পতনের পর সিপাহী জনতার বিপ্লব হয়েছে, 90 গণ আন্দোলন হয়েছে, সব তরুণ এবং তারুণ্যরা করেছে, কিন্তু তারা কিন্তু এসে ক্ষমতায় বসেনি। যে তরুণরা আন্দোলনগুলো সংগ্রামগুলো করেছে তারা কিন্তু সেই ক্ষমতা চায়নি যে আমাদের ক্ষমতা দাও, আমরা তো আন্দোলন করে দেশকে একটা ব্যবস্থা করে দিয়েছি। তারা তো সেটা বলেনি, তারা তাদের নৈতিক দায়িত্ব পালন করেছে। নীতি নির্ধারকরা রাষ্ট্র পরিচালনায় কোনো রকম কুকর্ম করলে, অপকর্ম করলে তাদের বিরুদ্ধে তারা দাঁড়িয়ে মাথা জেগে দাঁড়াবে, প্রতিবাদ করবে। সেটা হলো তরুণদের কাজ। এখন প্রতিবাদ করার পরে রাষ্ট্র ক্ষমতা আমাদের দিন, রাষ্ট্র আমরা পরিচালনা করব, আমরা গাড়িতে চড়বো, আমরা ভালো ভালো হোটেলে খাবো, আমরা সেলিব্রিটি হব, সেই চিন্তা তো তারা কখনোই করেনি। আপনাদের মাথায় চিন্তা আসলো কোত্থেকে? কেন ভাই? তারপরে যদি চিন্তা এসেই গেছে, ভালো, দল তো গঠন করেছেন, আপনাদের সাথে জনগণ আছে। শাহবাগে 2-4-50 হাজার লোক হবে কিনা না, 2-4-10-12 হাজার লোক জমা করে যদি আপনি রাষ্ট্র ক্ষমতায় যেতে পারেন, যান, আমাদের অসুবিধা কি রে ভাই? কিন্তু ফ্যাসিস্টদের ছিল দুর্নীতি, হত্যাযজ্ঞ, পুলিশ লীগ, ঠিক আছে? জনগণ তাদের সাথে কখনোই ছিল না, ফ্যাসিস্টদের সাথে। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের কিছু লোক ছিল, সাথে ছিল সম্পূর্ণ প্রশাসন। এই জন্য তারা আন্দোলন সংগ্রামগুলি দমন করতে পেরেছে, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বারবারই রুখে দাঁড়িয়েছে, ঘুরে দাঁড়িয়েছে, প্রতিবাদ করেছে। এখন যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কে আবার খোঁচা দেন, তাদেরকে বলেন যে নির্বাচন আমরা একটা সময় দিব, আপনারা পারলে কিছু করেন, তাহলে কিন্তু ভাই বিপদ হয়ে যাবে। গণজোয়ার কিন্তু থামাতে পারবেন না আপনারা। বিপ্লব ঘটেছে, আরেকটি বিপ্লব না ঘটে যায়, ভোটের দিনক্ষণ তারিখ নির্ধারণ করার জন্য, ভোটের অধিকার পাওয়ার জন্য না, আরেকটা বিপ্লব ঘটে যায়। একটু সতর্ক থাকবেন, দেশকে সংঘাতের পথে ঠেলে দিবেন না। এটা গ্রহণযোগ্য না, এটা মানা যাবে না, এটা করা যাবে না। যদি বোঝেন দেশ জাতি, তবে আপনাদের সকলেরই ভালো হবে। 28 তারিখের সমাবেশে কি হয় আমরা জানি না, তবে 28 তারিখের সমাবেশটা যাতে না হয় সে কারণে এখনই আলোচনা টেবিলে বসুন, কারণ ঈদের পরে, 28 তারিখের পরে, ঈদের পরে আন্দোলনগুলো কিন্তু আর দমানো যাবে না। রাষ্ট্র অবকাঠামো সহ রাষ্ট্রের অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়তে পারে, চাপ পড়তে পারে, সেদিকে একটু খেয়াল রাখা উচিত। যদিও এরা সেলিব্রিটি, এরা এদের দিকে খেয়াল নেই, এরা এখন স্বপ্ন দেখছে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার, ভোট ছাড়াই। সেটা সম্ভব না। ভোট দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসুন, আমরা আসি আপনাদের পাশে। গেল এটা। আসুন, বাংলাদেশের পরাজয় ইউই এর কাছে, সংযুক্ত আরব আমিরাতের কাছে বাংলাদেশ দলের পরাজয় 205 রান করার পরেও। আর কত বড় বড় দলের কাছে তো আমরা লজ্জাজনক পরাজয় হই। জিম্বাবুয়ের কাছে আমরা টেস্টটা হারলাম, ভাগ্য করে সিরিজটা সমতে আনলাম। এখন আরব আমিরাতের কাছে হারা শুরু করেছি। আমাদের ক্রিকেটে কি উন্নতি হবে না? উন্নতি করা সম্ভব না? ওয়েস্ট ইন্ডিজের কোচ থেকে ওয়েস্ট ইন্ডিজের কোচ কিনেছেন, আরে তাদের দেশই তো বিশ্বকাপে খেলতে পারেনি, 2টি বিশ্বকাপে, T20 আর ওডিআই। সেই দেশের কোচ কি করে বিশ্বমানের হয়? সেটা তো আমাদের মাথায় খেলছে না। বাংলাদেশের ক্রিকেট বোর্ড দরিদ্র না, বাংলাদেশের ক্রিকেট বোর্ডে অর্থ সংকট না। বিশ্বমানের কোচ আনলে অসুবিধা কোথায়? শ্রীলঙ্কা তলানিতে চলে গেছে, শ্রীলঙ্কা ঘুরে দাঁড়িয়েছে। শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের দিকে তাকান, তাদের কোচিং প্যানেলে দেখেন, তারা বিশ্বমানের কোচ সবসময় নিয়োগ দিয়েছে, ভালো খেলুক আর খারাপ খেলুক। আমরা কোত্থেকে ধরে নিয়ে আসলাম ভাই এই লোকরে?
আমি বারবার বলেছি, জনাব স্টিভ রোডসের সাথে যোগাযোগ করে তাকে পাপন তাকে যাকে অপমানিত করেছিল তাকে সসম্মানে এসে এই পদে দেওয়া হোক। তাছাড়া এ গ্রেডের বিশ্বমানের কোচগুলো নিয়োগ দেওয়া হোক বাংলাদেশের ক্রিকেট অবকাঠামো ক্রিকেটেরগুলি ঠিক করার জন্য। আমাদের ক্ষমতা সক্ষমতা দেখেছি, আমরা বিগ হিট করতে পারি না। বিগ হিট করার মতো খেলোয়াড় নেই। যাওয়া ছিল সবেদন্য বলে একজন জন্ম হয়েছে আমাদের ইমন, পারভেজ হোসেন ইমন, তাকেও এই ম্যাচে বসিয়ে দেওয়া হলো। বাপরে বাপ, এর থিওরিটা আমার মাথায় খেলছে না। এই থিওরি বা এই রকম কোনো অজুহাত দাঁড় করানো যায় সেটা আমার মাথায় খেলছে না। যে খারাপ খেলে তাকে বসানো হয়, যে ভালো খেলে তাকে বসানো হলো। বাংলাদেশ ক্রিকেটে এটা সম্ভব। লিটন দাস, তানজিদ তামিম অথবা তাও যদি কিছু রান করেছে, তারা তো এই রান করার প্লেয়ার না, তারা হিট করেছে কতটি। শামীম পাটোয়ারিকে নিয়ে তো আমরা পেরেশান। সে কখন রান করবে সে ভালো জানে। তাওহিদ হৃদয়, এই বোঝার আমাদের টানা যাচ্ছে না। নাজমুল শান্ত তো টি-20 খেলোয়াড়ই না, তাকে কেন দলে নেওয়া লাগলো ভাই? নাহিদ রানা প্রথম দিকে মার খেয়েছে, শেষ পর্যন্ত ম্যাচটা নিয়ন্ত্রণ নিয়ে এসেছিল আমাদের শরীফুল ইসলাম। সব ভালো যার শেষ ভালো তার, এই কথাটা যথার্থতা প্রমাণ করেছে। 3 ওভার এত ভালো করলো, যেই ওভারটা তার ভালো করা ছিল সেই ওভারটা এতটাই বাজে করলো, ম্যাচটা সেখানে শেষ হয়ে গেল। আর আমাদের ফিল্ডারদের এত তাড়াহুড়া, আমাদের ওভারথ্রোটা করার দরকার ছিল না। 1 রান করলে করতো, না করলে না করতো। আমাদের ওভারথ্রো এই সমাজে করা যায় না। স্লগ ওভারের বোলিং সিস্টেম বিশ্ব ক্রিকেট এখন যেটা করে সেই জায়গায় আমরা এখনো পৌঁছতে পারিনি। স্লগ ওভার কখনো উইকেট টেকিং হবে না। স্লগ ওভারের বোলিং হবেই টি-20-তে রান চেক দেওয়া, যাতে ব্যাটসম্যান ব্যাটে বলে করতে না পারে। আমাদের উইকেট দরকার নাই। আর শরীফুল উইকেট নেওয়ার জন্য বল করেছে, চরম ধুলাই খেয়েছে, ম্যাচটা হাতছাড়া হয়েছে। আর কত আমাদের ক্রিকেট কি পাপন যুগের পর আর দাঁড়াবে না মাথা তুলে? আমরা কিভাবে পরাজিত হয়ে গেল? সামনে তো আমাদের পাকিস্তান সফর, কি অবস্থা হবে কে জানে। আমরা কি বিশ্বকাপ বাছাই খেলবো কি না সেটা অনেক বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়ে গেছে। সাকিব সাকিব তো খারাপ লোক, সাকিবের মতো জঘন্য লোক। এই লোকটা দেশে থাকলে দেশের ক্রিকেট অবনতি হতে যাবে, দেশে ক্রিকেট তলানিতে যাবে। এখন কোথায় দেশের ক্রিকেট? সাকিব তো দলে নেই, দেশে নেই। আমি বলছি, নিরপেক্ষভাবে বলছি, দেশের যত জনগণ ছিল ফ্যাসিবাদদের আমলে, তাদেরকে না চাইলেও আওয়ামী লীগকে সমর্থন করা লাগতো, না হলে তাদের অবস্থা খারাপ হয়ে যেত। তার বাস্তব প্রমাণ দিছি। বেবি নাজনীন কত বছর গান গাইতে পারিনি, কনক চাপা কত বছর গান গাইতে পারিনি, আমাদের আসিফ আকবর কতদিন গান গাইতে পারেনি, মনির খানরা লুকিয়ে লুকিয়ে গান গিয়েছে। কেন? তারা আওয়ামী লীগের সমর্থন করে। তারা 16টি বছর মিডিয়া থেকে হয়তো গায়ক হয়তো ফিরে আসতে পারবে। একজন খেলোয়াড়ের সক্ষমতা থাকে তো 15-16 বছর। এখন যদি তার বিরুদ্ধে গিয়ে যদি প্রতিবাদ কেউ করে, তাহলে সেই খেলোয়াড় তার জাতীয় দলে খেলতে পারতো না। এই ট্রেডিশনটা চলে এসেছে। খেলোয়াড়রা না চাইলেও তাকে সমর্থন করতে হয়েছে। তার বাস্তব প্রমাণ লিটন দাস, তার বাস্তব প্রমাণ মাহমুদুল্লাহ রিয়া, তার মুশফিক রহিম, বাংলাদেশের 3টি এশিয়া কাপ হারানোর মূল কারিগর। তারপরে তারা আজীবন দলে রয়েই গেছে, কারণ তারা তাদেরকে হুজুর করেছে, হুজুর করেছে। তাদের বিরুদ্ধে কোনো কথা বলেনি, নীরব থেকেছে, কিন্তু তাদের পক্ষপাতিত্ব করেছে। তা না হলে সোহাগ গাজীরা নেই, নাসির হোসেনরা নেই, তারা পক্ষপাতিত্ব করতে চান, হুজুর করতে চান। ইমরুল কায়েসের কেরিয়ার শেষ হয়ে গেছে। ধীমান ঘোষকে আমরা ঠিকমতো দলে পাইনি। তার উপরে আপনার অলোক কাপালি, আফতাব আহমেদরা তো দলে শেষ পর্যন্ত সুযোগই পায়নি। খালেদ মাসুদ পাইলটও নাই হয়ে গেছে, কারণ তারা হুজুর করেনি, পাপনকে হুজুর করেনি। এই কারণে তাদের কেরিয়ারগুলো লম্বা হয়নি। যারা হুজুর করতে পেরেছে তাদের লম্বা হয়েছে। কিন্তু সাকিব আল হাসান কেন? সাকিব আল হাসান হুজুর করেনি, কিন্তু সাকিব আল হাসান তার যোগ্যতা দক্ষতা দিয়ে যে জাতীয় দলে ছিল, এই কারণে সাকিব আল হাসান বাদ দেওয়া যায়নি। তারপর 1 বছর জন্য নিষিদ্ধ করা হয়েছিল। পাপন কিন্তু তাকেও ছাড়েনি। পাপন চাইলে আইসিসির সাথে অনুরোধ করে তার নিষেধাজ্ঞা কমাতে পারতো, শাস্তির মেয়াদ কমাতে পারতো। সেই চেষ্টাটা আইসিসি করেনি। সে বলেছে শাস্তি যেটা দেয় সর্বোচ্চ শাস্তি, তো আষ্ট্রগোলের ক্ষেত্রেও শাস্তি কমানো যেত, সেটা কমায়নি। এখন কথা হলো, যদি হুজুর না করা হয় তাহলে তো আমার কেরিয়ারটা শেষ।
আর সেই খেলোয়াড়গুলো যাদের কেরিয়ার পাপন খেয়ে দিয়েছিল, সেই মানের বিশ্ব ক্রিকেটার বাংলাদেশের জাতীয় দলে এখন আর নেই, এখন আর পাওয়া যাচ্ছে না। ভবিষ্যৎ পাওয়া যাবে কিনা জানি না। আরেকজন সাকিব কখন বাংলাদেশ দলে জন্ম হবে সেটাও আমরা জানি না। সাকিব নির্বাচন করেছে ফ্যাসিবাদদের বিপক্ষে নির্বাচন করেছে। সাকিব ফ্যাসিবাদের নেতা হিসাবে জঘন্য, নিকৃষ্ট, খারাপ, কিন্তু বাংলাদেশ জাতীয় দলের জন্য সাকিব যা দিয়েছে, বাংলাদেশ ক্রিকেটার কে দিয়েছে ভাই? আর একজনকে দেখান, সাকিব বিন বাংলাদেশ মাঝি ছাড়া রণতরী, ক্যাপ্টেন ছাড়া রণতরী, নাবিক বলছি, নাবিক ছাড়া রণতরী। আজকে বাংলাদেশ ক্রিকেটের এই অবস্থা, স্পন্সরও পাওয়া যায় না। আরেকজন সাকিবও জন্ম দিতে পারেনি, কিন্তু আরেকজন সাকিবকে ফেলে দিয়েছি, ছুড়ে দিয়েছি, অপমান করেছি, দেশে আসতে দেওয়া হবে না, বেজ্জতি করা হয়েছে। সাকিব কেন, কোন পরিস্থিতিতে আওয়ামী লীগের পক্ষ হয়ে নির্বাচন করেছে, কেন করেছে, সেই কথাটা কেউ জানার চেষ্টাও করেনি। যদি সে আওয়ামী লীগের পক্ষে নির্বাচন না করতো, আওয়ামী লীগের রাজনীতি না করতো, এতদিনে তাকে জেলে থাকতেই তো, কেরিয়ার আরও 2-4-5 বছর আগে শেষ হয়ে যেত, আমরা এর আগে ক্রিকেটটা আমাদের ধ্বংস হয়ে যেত। সাকিব তো তার সমর্থন করে ক্রিকেটটাকে বাঁচিয়ে রেখেছিল, আমরা সেই দিকটা দেখিনি, সহজ পিঠটা দেখি, উল্টা পিঠটা আমরা দেখিনি। সাকিব কেন আওয়ামী লীগের সমর্থন করেছে সেই জিনিসগুলো আমরা দেখিনি, দেখার চিন্তাও করি, তাকে বাদ দিয়ে দিয়েছে। বাংলাদেশ ক্রিকেট আজকে নেই। হ্যাঁ, বাকি সাকিব তো রিটায়ার করতে অবসর নিতই, কিন্তু সম্মানের সহিত অবসরটা দিলে কি হতো তার? এতে করে ক্রিকেটে বিরূপ প্রভাব সৃষ্টি হয়েছে। এখন প্রাণ খুলে কেউ ক্রিকেটটা খেলতে পারছে না, আতঙ্ক বিরাজ করছে, না ক্রিকেট খেলবে, না রাজনীতি করবে, না কিছু বলবে, না কি শুনবে। তাহিদ হৃদয়ে যে কাজটা করলো, আমাদের এলিট প্যানেলের, আমাদের গর্ব, আমাদের অহংকার, জনাব শরফুদ্দুল্লাহ ইবনি শৌকতের সাথে যে ব্যবহারটা করেছে, তার জন্য 2 ম্যাচের শাস্তি দিয়েছে। আমার তো মনে হয় না তার শাস্তি দেওয়া দরকার ছিল 1 বছরের। এই বেয়াদব, চরম বেয়াদব একজন। সৈকত সবার আগে একজন সিনিয়র খেলোয়াড়, জাতীয় দলে ক্রিকেট খেলেছে, তারপর আন্তর্জাতিক আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা, সে সম্মান, দেশের জন্য সম্মান বয়ে এনেছে, আমাদের দেশকে গর্বিত করেছে। তাও দিনের 2 দিনের খেলোয়াড় হয়ে তাকে অপমান করে, সে নাকি আন্তর্জাতিক ম্যাচ খেলা। আরে কাল থেকে পরশু যদি তোকে ছুড়ে ফেলা হবে তোর যে পারফরমেন্স, কিন্তু আমরা সৈকত পাবো কোথায়? এই সম্মানিত ব্যক্তি পাবো কোথায়? বাংলাদেশের আম্পায়ার তো কম গেল না, ওনার মতো সম্মান নেই, তার সাথে তুমি খারাপ ব্যবহার করো। তুমি হিরো হয়ে গেছো, তুমি ঢাকা মোহাম্মদের ক্যাপ্টেন। আরে মোহাম্মদ আমার রক্তের দল, রক্তের টিম। আমার জন্মের পরে যখন বুঝতে শিখেছি, ঢাকা মোহাম্মডান এবং আর্জেন্টিনা সাপোর্টটাই করেছি। ক্রিকেটে বেশিরভাগ সময় ওয়েস্ট ইন্ডিজকে সমর্থন দিয়েছি, দ্বিতীয়বার সত্যি কথা বলতে পাকিস্তানকে সমর্থন দিয়েছি। আর বাংলাদেশ যখন ক্রিকেটে আসলো, তখন তার অন্য কারো দেশকে সমর্থন দেওয়ার প্রশ্নই আসে না। আর আপনি তাহিদ মোহাম্মদের ক্যাপ্টেন হয়ে ধরাকে সরাগেন ভেবে ফেলেছেন, একজন সেলিব্রিটির সাথে খারাপ ব্যবহার করেন, বাংলাদেশ দলে বিরূপ প্রভাব পড়েছে, এই জন্য আমাদের পরাজয়। শরীফুল, আমাদের শেখ মাহাদিকে এখন বসার দরকার আছে। আরে আগের ম্যাচটা খারাপ করেছে, কিন্তু শেষ দিকে এসে উইকেটগুলি টপটপ তুলে নিয়েছে। হাসান মাহমুদ তাই করেছে, সেই ম্যাচটা আমরা জিততে পেরেছি। এই ম্যাচে তো শরীফুল ইসলাম তো ডুবিয়ে দিলই। আমাদের 5 জন জাত বোলার, একজন জেনুইন অলরাউন্ডার দলটায় নাই। শেখ মেহেদি ভুল করেছে, তাকে আরেকটা সুযোগ দেওয়া যেতে পারে, ভুল শোধরে সে ফিরত, যেমন লিটন ফিরেছে, তাও 2 রান করেছে, তানজিদ না রান করেছে, হয়তো মেহেদিও এই কাজটা করতে পারত। আর আমরা যতদূর জানি, রানিং মানে একটি দল বিজয়ী হলে সেই 11টা পরিবর্তন করা হয় না। মুস্তাফিজ চলে গেছে, মুস্তাফিজ জায়গায় শুধু নাহিদ রানাকে যোগ করা যেত, বা শরীফুলকে যোগ করা যেত মুস্তাফিজের জায়গায়। বাকি যা ছিল যেভাবে ছিল সেভাবে চলতো। নাহিদ রানা, এই হাসান মাহমুদ তানজিদ সাকিবের জায়গায় হয়তো আমরা নাহিদকে নিতে পারতাম। আমাদের সেটটা এভাবে পরিবর্তন করার কোনো দরকার ছিল না, শান্তকে আমাদের দরকার ছিল না। এই পরাজয়, এই লজ্জা আপনি কোন দিকে টাকবেন? যাই হোক, এইভাবে চলতে থাকবে। আমি আরও অনেক কিছু বলার ছিল, হয়তো আরেকটি লাইভে এসে বলবো ভাইজান, আমার কথা বলা এখনো শেষ হয়নি। আর বাংলাদেশের রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি, ক্রিয়াঙ্গন, সব কিছু নিয়ে আমার ভবিষ্যৎ আরেকটা লাইভে আসবো। আপনারা যদি আমাকে লাইক করেন, কমেন্টস করেন, শেয়ার করেন, তাহলে আমি খুশি হব। আমার বক্তব্য যদি ভালো না লাগে, আমার ভুলগুলো অবশ্যই কমেন্ট বক্সে তুলে ধরুন, তাহলে আমি আরেকটু ভালোভাবে আপনাদের সামনে আসতে পারবো। এবং একটু দোয়া করবেন, আমি খুব শীঘ্রই ইউটিউব চ্যানেল নিয়ে আসছি। আমার ইউটিউবের চ্যানেল নাম হবে বিজয় মিডিয়া আর পনির আহমেদ। আমি যেহেতু বিজয় ভিডিও থেকে এসেছি, তাই বিজয় মিডিয়া আর পনির আহমেদ নামে ইউটিউব চ্যানেলটা খুব শীঘ্রই খুলছি। আমি আমার কাজ শুরু করে দিয়েছি। দোয়া করবেন, আপনাদের সামনে আরও আধুনিক এবং প্রযুক্তি সহযোগিতা নিয়ে চমকগুলো নিয়ে আসবো। আপনাকে দেখতে পারবেন,
আমি বাংলাদেশকে আপনাদের সামনে তুলে ধরবো, বাংলাদেশ রাজনীতি অর্থনৈতিক ক্রিয়াঙ্গনকে আপনাদের সামনে খুব কাছ থেকে তুলে ধরবো, যা দেখতে পারবেন, জনগণ খুব সহজে জানতে পারবেন, এবং বাংলাদেশের আপামর জনগণ সকল কিছু জানতে পারবে। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে, সেই প্রত্যাশা করি। গণতান্ত্রিক সংঘাতগুলো দূর হোক, রাষ্ট্র তার গণতান্ত্রিক অধিকার এবং শান্তিপূর্ণভাবে রাষ্ট্রটি পরিচালিত হোক, সেই প্রত্যাশা করি। সবাইকে ধন্যবাদ। ঢাকা থেকে কাউসার আহমেদ পনির, দৈনিক স্বাধীন সংবাদ, জাতীয়তাবাদী দলের সহযোগী সংগঠন জিয়া মঞ্চের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।